আপনি কি জানেন আজকের দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স সায়েন্স ল্যাবরেটরি সুইজারল্যান্ড মানে সার্ন এর ভেতরে কেন 6.5 ফুটের একটা নটরাজ মূর্তি বসানো আছে? কিছুদিন আগে আমি দেখছিলাম যে এটা নিয়ে একটা চর্চা চলছে মানুষের মাঝে, তাই আমি ভাবলাম ভিডিওটা করলে ভালোই হয়। এখন প্রশ্ন হলো, শিবের নটরাজ মূর্তি কেন, অন্য কোনো মূর্তিকে রাখা হয়নি কেন? কেন সরাসরি বেছে নেওয়া হলো সনাতন ধর্মের শিব মূর্তিকেই? পৃথিবীর টপার লেভেলের বিজ্ঞানীরা যেখানে গড পার্টিকেল বা হিগস বোসন নিয়ে দিন রাত ভাবনা চিন্তা করছেন, সেখানে আমাদের নটরাজ মূর্তি কেন, কি কারণে রাখা হয়েছে? এটা কি শুধুই একটা শোপিস, নাকি এর পেছনে কোনো মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে? প্রথমে একটু সহজ ভাষায় বুঝে নিই নটরাজ আসলে কি, বা কথাটার অর্থ কি। আমরা ভাবি এটা একটা সাধারণ মূর্তি, কিন্তু আমাদের সনাতন দর্শনে এটা আসলে একটা জীবন্ত মহাজাগতিক সায়েন্স। সনাতন ধর্মে নটরাজ শব্দের অর্থ হল নৃত্যের অধিপতি বা নৃত্যের রাজা। এই রূপে দেবাদিদেব শিবকে এমন এক মহাজাগতিক নৃত্যশিল্পী হিসেবে দেখানো হয় যার নৃত্যের প্রতিটি ভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে এই ব্রহ্মাণ্ডের গতিশীলতার রহস্য। একটু মন দিয়ে মূর্তিটার দিকে তাকান। চারপাশে ওই যে আগুনের গোলকটা দেখছেন, ওটা হলো ইউনিভার্সের টাইম সাইকেল বা সময়চক্র। শিবের এক হাতে একটা ডমরু রয়েছে, যেটা ভাইব্রেশন বা কম্পন তৈরির ইঙ্গিত দেয়। এই ডমরুর আকৃতিও মিলে যায় আমাদের আধুনিক বিজ্ঞানের দেওয়া ইনফিনিটি সিম্বলের সাথে। অন্য হাতে আছে আগুন, যার মানে যা কিছু পুরনো তা ধ্বংস হয়, নতুনের জন্ম হবে। আর মূর্তির পায়ের নিচে যে বামনটাকে দেখছেন, ওটা কোনো মানুষ নয়, ওটা হলো আমাদের ভেতরের অজ্ঞানতা, অহংকার ও মূর্খতার প্রতীক, যা শিব পদতুলিত করছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেখতে গেলে শাস্ত্রে নটরাজ কোনো স্থির ভগবান নন, তিনি হলেন অনবরত বদলে যাওয়া এই মহাবিশ্বের এনার্জির একটা ডায়নামিক রূপ। সুইজারল্যান্ডের ওই সান ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা কি করেন জানেন? মাটির নিচে 27 কিলোমিটারের লম্বা একটা পাইপের ভেতরে আলোর গতিতে পরমাণুর চেয়েও ছোট কণা বা পার্টিকেলগুলোর মধ্যে জোরে ধাক্কা মারেন। এই সাব অ্যাটমিক ওয়ার্ল্ড বা কোয়ান্টাম ফিজিক্সে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। সেখানে কোনো কণা এক জায়গায় স্থির বসে নেই, প্রতি সেকেন্ডে কোটি কোটি কণা নিজে থেকেই তৈরি হচ্ছে, নৃত্য করছে, বাট নাচছে, ধ্বংস হচ্ছে, আবার নতুন এনার্জিতে বদলে যাচ্ছে। 1975 সালে ফ্রিডজফ ক্যাপ্রা নামে একজন ফেমাস পদার্থবিদ তার একটা কালজয়ী বইতে পরিষ্কারভাবে লিখেছিলেন, আজকের মডার্ন ফিজিক্স ল্যাবে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো যেভাবে অনবরত নাচছে আর রূপ পাল্টাচ্ছে, হাজার হাজার বছর আগে ভারতের ঋষিরা ঠিক সেটাই শিবের মহাজাগতিক নৃত্যের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। আর এই কথাটা এতটাই সত্যি যে সান লেভেন নটরাজ মূর্তির ঠিক নিচে বিজ্ঞানীরা এই উক্তিটা অফিসিয়াল লিখে টাঙিয়ে দিয়েছেন। তাহলে এবার প্রশ্ন হতে পারে, মিলটা ঠিক কোথায়? আচ্ছা, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E=mc², মনে আছে তো? এনার্জি কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। নটরাজের চারপাশের আগুনের চক্র আর এই ড্যান্স ঠিক একই কথা বলে, এই মহাবিশ্বে সবকিছুই আসলে এনার্জির একটা ড্যান্স। সেকেন্ড পয়েন্ট হলো ভাইব্রেশন। মন দিয়ে শুনবেন কিন্তু। আজ স্ট্রিং থিওরি বলছে পৃথিবীর সবকিছুর মূলে আছে একটা সূক্ষ্ম ভাইব্রেশন বা কম্পন। আর নটরাজের হাতের ডোমরু আজ থেকে হাজার বছর আগে আমাদের শিখিয়েছিল যে এই সৃষ্টির প্রথম শুরুই হয়েছিল একটা মহাজাগতিক ভাইব্রেশন বা নাদ ব্রহ্ম থেকে। আমরা ভাবি মহাকাশের ফাঁকা জায়গা বা স্পেস মানে একদম ফাঁকা, সেখানে কিচ্ছু নেই। কিন্তু মডার্ন ফিজিক্স বলছে এই ভাবনাটা একদমই ভুল। ওই ফাঁকা জায়গার ভেতরেও প্রতি সেকেন্ডে লাখ লাখ অদৃশ্য কণা নিজে থেকেই হুট করে জন্ম নিচ্ছে, একটুখানি নাচানাচি করছে, আর আবার নিজে থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা একেই বলেন কোয়ান্টাম ড্যান্স। এবার একটু ভাবুন, এই নটরাজের নৃত্যের পুরো বিশ্লেষণ তো তাই বলছে। শূন্য থেকে ফুট করে এই পৃথিবীর সৃষ্টি হওয়া, আর ধ্বংসের পর আবার সবকিছু সেই মহাশূন্যে মিলিয়ে যাওয়া। আজ 2026 সালেও মডার্ন অ্যাস্ট্রোফিজিক্সের সবচেয়ে বড় রহস্য হলো ডার্ক এনার্জি, যা পুরো মহাবিশ্বকে অনবরত প্রসারিত করে চলছে, এক অদৃশ্য মহাজাগতিক টান। নটরাজের চারপাশে ওই অগ্নিবলয় উড়ন্ত জটা আসলে সেই অদৃশ্য ডার্ক এনার্জি বা মহাজাগতিক বলেরই এক নিখুঁত রূপক, যা পুরো সৃষ্টিকে ধরে রেখেছে।
সার্ন ল্যাবে আবিষ্কৃত গড পার্টিকেল বা হিগস বোসন আমাদের শেখায় যে একটি অদৃশ্য ফিল্ডের কারণেই মহাবিশ্বের সব কণা ভর বা মাস পায়, অর্থাৎ আকৃতি পায়। আমাদের শাস্ত্রে শিবের এই রূপকে বলা হয় স্থির ও গতির মিলন। শিবের এক পা মাটিতে স্থির, যার মানে জড় পদার্থ বা মাস, আর অন্য পা শূন্য, চলমান, যার মানে এনার্জি বা গতি। 2012 সালে আবিষ্কৃত হয় হিগস বোসন বা গড পার্টিকেল, যার জন্য 2013 সালে পিটার হিগস নোবেল পুরস্কার পান। আর মডার্ন ফিজিক্সের এই হিগস ফিল্ড আর আইনস্টাইনের থিওরি আজ থেকে 1000 বছর আগে এই মূর্তির কেবলমাত্র দুটো পায়ের ভঙ্গিমাতেই বিশ্লেষণ করা হয়ে গেছে। ভাবা যায়? আজকের বিজ্ঞানীদের এই পরম সত্যটা প্রমাণ করতে কোটি কোটি ডলারের লার্জ হ্যাড্রন কোলাইডার লাগছে, বিশাল বিশাল সুপার কম্পিউটার আর ল্যাবরেটরি লাগছে। কিন্তু আমাদের সনাতন সংস্কৃতির ঋষিদের কাছে তো কোনো টেলিস্কোপ বা কম্পিউটার ছিল না, তাহলে ওনারা ওই সব অ্যাটমিক লেভেলের ইউনিভার্সাল ট্রুথটা জানলেন কি করে? ওনারা কি নিজেদের অন্তর্দৃষ্টি দিয়ে, মেন্টাল সুপার কম্পিউটার দিয়ে জেনেছিলেন? 2004 সালে ভারত সরকার যখন এই মূর্তিটা সার্নকে গিফট করে, তখন বিজ্ঞানীরাও সনাতন ধর্মের এই থট প্রসেসকে স্যালুট জানিয়েছিলেন। পরের বার যখন কেউ আপনাকে বলবে সনাতন ধর্ম মানে শুধু গাল গল্প বা রূপকথা, তাকে সার্নের এই নটরাজ মূর্তির ছবিটা একবার দেখাবেন। আজ মডার্ন সায়েন্স কোটি কোটি টাকার যন্ত্র দিয়ে যে আবিষ্কার করছে, আমাদের পূর্বপুরুষরা তা শুধু নিজের ভাবনার জোরে 1000 বছর আগে মূর্তির আকারে কোট করে রেখে গেছেন। আমাদের ভারতের প্রাচীন তত্ত্ব কতটা অ্যাডভান্স ছিল তা তো আজ বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীরাও মেনে নিচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ভালো থাকুন, কমেন্টে আপনার মতবাদ জানাবেন। ধন্যবাদ সকলকে।